সেই জায়গাটা কোনো তোমার ডেঞ্জারাস জায়গা। এবার ঠিক হয়ে গেল, আকবর এবার মাস্টার প্ল্যান করে ফেললো যে আর কোনোভাবেই মান সিংকে বাঁচানো যাবে না, পুরো একদম কি বলবো এক ছোবলেই ছবি করতে হবে। এক ছোবলেই ছবি করতে গেলে কি করতে হবে, বন্ধুত্বটাকে বাড়িয়ে দিতে হবে, যাকে যেরকম ছিল, ভালো ভালো পোস্ট দিতে হবে, ভালো ভালো কথা বলতে হবে। এই সময় ও একটা চিঠি লিখলো মানসিংকে, মানসিং তোমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মতিচুর কা লাড্ডু। মতিচুর কা লাড্ডু একদম ঘি আর ভালো দুধের স্বরে করা, যেটা তুমি খেতে ভালোবাসো, আমাদের রেসিপি দিয়ে চলে এসো। ঠিক আছে, সেলিম নেই, খারাপ লাগছে, তুমি আর আমি অন্তপক্ষে এই মতিচুরের লাড্ডু খেয়ে এই তিক্ত সময়টাকে একটু মিষ্টি করি। মধুর কথা, মধুর ভাষণ। কিন্তু মনে রাখবে লোকটার নাম ছিল মানসিং। লোকটা খুব ভালো করে বুঝতে পারলো যে আবুল ফজল মারা গেছে, জাহাঙ্গীর নিখোঁজ হয়েছে, এটা আকবর, মুঘল সম্রাট আকবর জানে না, এটা হতে পারে কখনো? সে তারা পাতা নড়লেও সব জানে। আচ্ছা খাতির করছে, দেখাই যাক কি বলে। আমি যদি না যাই, ডিনাই করি, ব্যাপারটা হয়তো অন্যরকম হতে পারে। তখন 7,000 মানসাবদার ছিলেন এই ভদ্রলোক। কার কথা বলছি? মানসিং। মানসিং তখন চলে গেলেন কার কাছে? আকবরের কাছে। আকবর সে দাওয়াত দেওয়ার সময় সেই যে বড় ডিশটা ছিল, সেই ডিশের মধ্যে মতিচুরের লাড্ডু, একদিকে 20টা লাড্ডু মানসিংয়ের দিকে, নিজের দিকে 20টা লাড্ডু। ক্লিয়ার? ভালো দিকে কেশর রাখা আছে, জল রাখা আছে, সবকিছু খুব ভালো করে মানসিং ঢুকছে। মানসিং চারিদিকটা দেখছে, প্রহরী কোন দিকে রয়েছে, কোন দিকে বেরোনো যাবে। তো ভালো যোদ্ধা, তো পুরো আগে থেকে মেজারমেন্ট করে নিচ্ছে। সিনেমা যে পারলে দেখো, ইকুয়ালাইজার। হ্যাঁ দেখো, এই সিনেমাটাতে বোধহয় খুব সুন্দর অভিনয় করেছিল ওই লোকটা, ব্ল্যাক হিরো, আমি বলে দিচ্ছি, বেশ এজের একটা লোক, 65 বছরের ওই লোকটা। একটা বাচ্চা মেয়ে নেই, তোমাদের মধ্যে একটা মেয়েকে ও উদ্ধার করার জন্য যাবে একা। এবং সে কি করতো, যখন ও মেজারমেন্ট করতো আর কি, যখন ওই শত্রুদের নিকেশ করার ব্যাপারটা আসতো, ও স্টপ ওয়াচটা চালিয়ে দিত। ও দেখতো ওর সেনাবাহিনীতে যখন ছিল, ওর ফ্রিকুয়েন্সিটা ওই আগের জায়গায় আছে কিনা, মানে তাড়াতে দিত না, পুরো মার পেরে ধরে ঠিক ও কাজটা করে নিত। ঠিক সেরকম ভাবে মানসিং পুরো দেখে নিল কোথায় কি করতে হবে। ও ঢুকে গেল, ঢুকে গিয়ে বলল, ঠিক আছে জানাব, তাহলে শুরু হোক। কিন্তু জানাব, আপনি তো জানেন যে আমি যে কোনো এই মিঠাই খাবার আগে আমি একটু গলা ভিজিয়ে নিই জল খেয়ে, পানি। এবার আকবরের চেহারা বড়, যার চেহারা বড় তার নড়তে চড়তে সময় লাগে, স্বাভাবিক। ঠিক আছে, এটা কোনো খারাপ কিছু নয়। এইবার ও ঘুরে ওরকম প্রান্তে ধরো জলটা আছে, এই জলটা নেবে। আর মানসিং ওই 6'3" মতো হাইট, ক্লিয়ার, হাতের পাঞ্জা বেশ বড়, আঙুলগুলো সরু সরু লম্বা। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে থালাটাকে এরকম ঘুরিয়ে দিয়েছে। থালাটা কিভাবে ঘুরবে? যদি থালাটাকে এরকম ভাবে ঘুরিয়ে দেয়, তাহলে তো নড়বে, তাই না? একটা শব্দ হতে পারে, আর নড়লে তো বুঝেই যাবে কিছু একটা হয়েছে। যার জন্য দুটো আঙুল, বুঝতে পারছো কত বড় লম্বা হাতটা ওর, এইভাবে ওকে ঘুরিয়েছে। যখন ঘুরিয়েছে তখন বলে দেখাই যাক, হয় আমি আজকে মরবো, নাহলে একে মারবো আমি। ও একদম ঠিক করে নিয়েছে। এবং তখনও কিন্তু ঘামতে শুরু করেছে অলরেডি মানসিং, কারণ বিষ ওখানেও থাকতে পারে, কিছু একটা থাকতেই পারে কিছু হলে। আর আকবরের তো মানে আনন্দে আর হচ্ছে না, খুব ফুল কনফিডেন্সের সঙ্গে একটা লাড্ডু আমার মুখে দিয়েছে। কথা যেই বলতে গেছে, লাড্ডু গলে গিয়ে গলার কাছে চলে এসছে আকবরের। চলে আসা মাত্রই দেখছে চোখের মানে এই যে ভিতরের যে মানে মনিটার বাইরের সাদা অংশটা থাকে, ওই জালকগুলো ক্রমশ বিষের ক্রিয়াটা হয়, কি হয়, স্পষ্ট হতে শুরু করেছে, ঠোঁট কাঁপছে। তখন ফুল কনফিডেন্স পেয়ে গেছে, খারাপটা ওর কাছে গেছে, এবার এটা ভালোটা আমি খেতেই পারি। ও খেয়েছে। সম্রাট কি হয়েছে? আকবর কথা বলতে পারছে না, কিন্তু এখানেই হচ্ছে আকবর, ভেনোয়াস, বিষ। আকবর তখন কিন্তু একবারও চেষ্টা করলো না মানসিংকে মারতে। আকবর খালি বলল, হাকিম, চিৎকার করে হাকিমকে ধরে ডাকলো। হাকিম মানে যিনি হচ্ছে ওই চিকিৎসা করেন, হাকিম মানে জাজ নয়, হেকিম বলে ওকে। ডাকলেন, ডাকার পরে বলছে, তোমার কাছে এমন কোন ভালো মেডিসিন আছে যেটা আমাকে 3 ঘন্টা বাঁচিয়ে রাখতে পারবে? আমি জানি আমি ফিনিশ, আমি শেষ, কিন্তু আমাকে
এই ওষুধ 3 ঘন্টা বাঁচিয়ে রাখবে। হাকিম বলে আমি এক্ষুনি দিচ্ছি, বলে আর দেরি করো না তুমি। করেছে, কথা বলতে পারছে না, ঠোঁটের কোনা দিয়ে রক্ত বেরোচ্ছে, বমি হলো একবার, অল্প বমি হলো কিন্তু সব বেরোলো না। তখন হাকিম বলছে আপনি গোসল করার চেষ্টা করুন, মানে আপনি এতে যান, টয়লেটে যান, যদি আপনার পটি হয় তাহলে ওখান দিয়ে হয়তো কিছুটা ক্লিয়ার হতে পারে। দেখছে আকবর পুরো ব্লাড স্টুল বেরোচ্ছে, রক্ত, কি সাংঘাতিক বিষ। আকবর কথা বলতে পারছে না, যাচ্ছে আর বেরোচ্ছে। তখন হাকিম ওষুধ দিয়েছে, তখনও হচ্ছে। বলছে আর কত দূর সেলিম, আর কত দূর? এই যে আমি খবর পাঠিয়ে দিয়েছি, ও আছে যেখানে, ওখান থেকে আসতে বেশি সময় লাগবে না, আমি এই জন্যই টাইমটা দিয়েছি, ওকে শিগগির ডাকুন। একেবারে আর যখন মোটামুটি আর 10 মিনিট মতো বাকি ওর মরার, ঠিক সেই সময় সেলিম মানে জাহাঙ্গীর এসে হাজির, বললো নেক্সট সুলতান ওই, সবার সামনে বলে দিল যে একেই মানবেন বাদশাহ, এই হবে নেক্সট বাদশাহ, একেই আপনারা মানবেন। এ বলে ও কি করলো, ওই কোরআন ওকে মাথায় ছুঁয়ে দিল আর দণ্ডটা জাস্ট টাচ করে দিল, মানে ওর যেটাকে বলে ইনভেস্টিচার আকবর করে দিয়ে মারা গেল। এবার দেখো, এবার দেখো কি জিনিস, বিষের রক্ত কিরম বিষ দেখো। এবার জাহাঙ্গীর পরিষ্কার বুঝে গেল যে বাবা আমায় প্রতিষ্ঠা করে দিয়েছে, সবকিছু করেছে, কিন্তু আমি যদি এখন বোকার মতো মানসিংকে খুন করে ফেলি তাহলে লোকে কিন্তু আমার মোটিভ বুঝে যাবে। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি ওকে পজিশন আরো বড় করে দিই। তখন মানসিংকে ডেকে বললো আপনি তো আমার বাবার জন্য অনেক কিছু করেছেন, তা আপনার মনসাবদারের সংখ্যা হবে 12,000, 12,000, 12,000 মানসাবদার হয়ে গেল জাহাঙ্গীরের সময় আমাদের মানসিং। তাহলে মোগল যুগের হায়েস্ট মানসাবদারকে, এই কোয়েশ্চেনটা পরীক্ষা দেয়, মানসিং। আকবরের সময় 7,000ই, আর সবচেয়ে বেশি জাহাঙ্গীরের সময় 12,000ই, 12,000। কিন্তু দেখে নাও কি সাংঘাতিক জিনিসটা করলেন পরে জাহাঙ্গীর, 12,000ই ওকে মনসাবদার করা হলো, কিন্তু সৈন্যের কন্ট্রোল নিল নিজে, জীবদ্দশায় বেঁচে থেকেও মানসিংকে ও মেরে দিল। ঠিক আছে, হলো, এই হলো ফুল স্টোরিটা, ফুল স্টোরি। এবার পর্তুগিজদের ব্যাপারটা বললাম, ইংরেজদের ব্যাপারটা বললাম, আর সেই সঙ্গে সঙ্গে নূরজাহানের আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে জাহাঙ্গীর সিংহাসনে বসার শেষ দিকে মহাব্বত খানের বিদ্রোহ হয়। মহাব্বত খানের বিদ্রোহ হওয়ার সময় নূরজাহান নিজে স্বেচ্ছাবন্দিনী হন, এবং নিজে স্বেচ্ছাবন্দিনী হয়ে উনি মহাব্বত খানের কাছ থেকে মুক্ত করেন কাকে? জাহাঙ্গীরকে। হিস্টোরিয়ানরা বলে নূরজাহানের সবচেয়ে বড় কৃতিত্ব হলো মহাব্বত খানের বিদ্রোহ থেকে জাহাঙ্গীরকে বাঁচানো। ক্লিয়ার? যাই হোক, এবার নিশ্চয়ই তোমরা জানো যে জাহাঙ্গীরের যখন মৃত্যু হয় সেটা হচ্ছে শাহদারা থেকে যাবার সময়, যখন উনি মানে কি বলবো, শাহদারা মানে ওই লাহোরের দিকে যখন উনি যাচ্ছেন সেই সময় ওনার মৃত্যু হয়, যার জন্য ওনার ডেড বডি মানে সমাধি রাখা আছে কোথায়, সেটা হচ্ছে শাহদারা লাহোর। এবার জাহাঙ্গীরের সময় আর একটা প্রশ্ন দেয়, এটা খুব কমন প্রশ্ন, ডাব্লিউবিসিএস কেন পিএসসি মিসলেনিয়াসেও দিয়েছে, আর্ট, দ্য গোল্ডেন আর্ট অফ মোগল এজ, এটা হচ্ছে জাহাঙ্গীর। এর কারণ হলো আকবরের সময় বড় শিল্পীরা আর জাহাঙ্গীর নিজে থেকে কিছু শিল্পী সংগ্রহ করেছিল, যে শিল্পীদের নিয়ে তৈরি করেছিল একটা মোগল আর্ট স্কুল। তাই তো কোয়েশ্চেন হয় একটা, দেখবে এটা আমি খুব প্র্যাকটিসে কোয়েশ্চেনটা দিই, যে কোন তোমার ঐতিহাসিকের বর্ণনায়, কোন ঐতিহাসিকের বর্ণনায় মোগল যুগের আর্ট স্কুল নিয়ে লেখা আছে? উত্তর হচ্ছে আবুল ফজল। আবুল ফজলের লেখাতে 14 জন আর্টিস্টের কথা বলা আছে, মনে থাকবে কি বললাম, 14 আর্টিস্ট। এবার বলে দিই জাহাঙ্গীরের সময় 3 জন আর্টিস্টের কথা আলাদা করে কোশ্চেন হয়। একটা হচ্ছে বিশেন দাস পারস্যের শাহ মানে যিনি সুলতান, তার পোর্ট্রেট আঁকার জন্য উনি গিয়েছিলেন কোথায়? ওনাকে পাঠানো হয়েছিল ইরানে, পারস্য মানে ইরান। তাহলে কোন আর্টিস্টকে জাহাঙ্গীর ইরানে পাঠিয়েছিল পারস্যের শাহের পোর্ট্রেট আঁকার জন্য? উত্তর হবে বিশেন দাস। নেক্সট কোশ্চেন করে, বার্ডস আর অ্যানিমেল, পাখি আর জীবজন্তুর ছবি এঁকে ইমমর্টাল হয়ে গেছেন কোন পেইন্টার? উত্তর হবে উস্তাদ মনসুর। ঠিক আছে, নাদির উল আসার বলে একটা উপাধি জাহাঙ্গীর ওনাকে দিয়েছিল। আরেকজন আর্টিস্ট ছিল, সে হচ্ছে আবুল হাসান। তাই তো, এরা 3 জন খুব বড় আর্টিস্ট। এদের মধ্যে একজন আর্টিস্ট সুইসাইড করেছিল, ঠিক আছে, বিকৃত হয়ে যায়, মানে মাথাটা খারাপ হয়ে যায় এবং সুইসাইড করে। এবং তাদের মধ্যে একজন আর্টিস্ট
পরবর্তীকালে শাহজাহানের সময় খুব নাম করে, সেটা হচ্ছে আগা রিজা, AGARIZA। এগুলো সবই আছে, নামগুলো দেখবে তোমরা। শাহজাহান পেয়েছিল ওই সেট আপটাকে, যেটা জাহাঙ্গীরের সময় তরুণ আর্টিস্টদের সেট আপটা আবার পেয়েছিল শাহজাহান। যাই হোক, এবার শাহজাহানের সময়ের কোশ্চেন যদি কোনো আর্কিটেকচার নিয়ে দেয় তাহলে তোমরা বেঁচে গেলে, কিন্তু যদি তোমার এই যুদ্ধ টুদ্ধ বা ওই সংক্রান্ত দেয় তাহলে সমস্যা আছে। কারণ আমি বলে দিই যে শাহজাহান, তোমার কি বলবো, খারাপ লোক তো অবশ্যই, তার সময় সবচেয়ে বলতে পারো যেটা হয়েছিল, সমস্যার যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমার দুর্ভিক্ষ, ফ্যামাইন। দুর্ভিক্ষটা জিজ্ঞেস করে কোন মোগল সম্রাটের সময় সবচেয়ে বেশি দুর্ভিক্ষ হয়েছিল, ম্যাক্সিমাম ফ্যামাইন, উত্তর হবে শাহজাহান। ঠিক আছে, এটা আকবর নয়, কিন্তু আকবরের সময় হয়েছিল, কিন্তু বেশিটা হচ্ছে শাহজাহানের সময়। আচ্ছা, তাজমহলকে নিয়ে প্রশ্ন করলে তোমরা পারবে। আচ্ছা, আমি শাহজাহান আগের দিন বলেছিলাম? শাহজাহান বলিনি। শাহজাহানের বলে দিই, তাজমহল সংক্রান্ত প্রশ্নটা আসে, সেটা হচ্ছে ওই প্রশ্নটাই বেশি দেয়, সেটা হলো এই হোয়াইট মার্বেল, তাই না? হোয়াইট মার্বেলটা কোথা থেকে এসেছিল? রাজস্থানের মারাকানা থেকে, তাই তো? কে ডিজাইনার ছিল? ঠিক আছে, চিফ আর্টিস্ট কে ছিল তাজমহলের? এই প্রশ্নগুলো দেয়। উস্তাদ ঈশা, তাই তো? কিন্তু যিনি ডিজাইনটা করেছিলেন সেটা কিন্তু ঈশা নয়, ডিজাইনার ছিল উস্তাদ আহমেদ। আর এটার শিল্পীর কাজটা বা কি বলবো, ওই পরিচালনার কাজটা করেছিলেন ঈশা। কিন্তু দুঃখের ব্যাপার, ডিজাইনারে আহমেদটা দিচ্ছে না এখন, তার জন্য অ্যান্সার নিচ্ছে উস্তাদ ঈশা। ঠিক আছে, এবার বলে দিই তোমাদের, দুটো ডিজাইনের কাজ একসঙ্গে নিয়েছিলেন ঈশা। একটা হচ্ছে রেড ফোর্ট অফ দিল্লি, আর একটা হচ্ছে কি বললাম, তাজমহল। এটা মাথায় রাখবে। শাহজাহানের কথা বলে দিই, শাহজাহান শব্দের অর্থ কি মার্টিরাজ সিং এ দিয়েছিল। জাহাঙ্গীর এবং শাহজাহানের একটা কমন ফ্যাক্টর হচ্ছে এদের মায়েরা দুজনেই হচ্ছে রাজপুত। কি বললাম? রাজপুত ছিল। এদের মায়েরা দুজনেই ছিল হচ্ছে রাজপুত, মনে থাকবে। তাই এদের বলা হয় হাফ রাজপুত। পয়েন্টটা দেখো ভালো করে, এখানে লেখা আছে। দেখতে পাচ্ছ? হাফ রাজপুত। আচ্ছা, এখানে পেনটা ইউজ করা যাবে? করা যাবে না? এই যে বাবু হাফ রাজপুতটা দেখলে তো, এটা দুজনেই কিন্তু, জাহাঙ্গীরও তাই শাহজাহানও তাই, যেহেতু ওদের মা একজন ভদ্র মহিলা। আচ্ছা, জাহাঙ্গীর টাইটেল নিয়েছিল, এটা জানো। জাহাঙ্গীর শব্দের অর্থ হচ্ছে কঙ্করার অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, কি বললাম? কঙ্করার অফ দ্য ওয়ার্ল্ড। সেলিম নামটা ছিল সেলিম চিস্তির থেকে, তাই তো? আচ্ছা, এই যে এখানে আপনা হয়ে গেছে, এটা আফসা হবে। আচ্ছা, পেনটা এটা শুরু করা যায় না? শুরু করা যাবে কি? এক আসপা দো আসপা করবে, ঠিক আছে? এক আসপা মানে যার কাছে একটা ঘোড়া আছে, আর দো আসপা মানে হচ্ছে যার কাছে দুটো ঘোড়া আছে। আবার ভালো করে বোঝো, এক আসপা মানে যার কাছে একটা ঘোড়া আছে, আর দো আসপা মানে যার কাছে দুটো ঘোড়া আছে। ক্লিয়ার? বেশ। কান্দাহার ওয়াজ লস্ট অ্যান্ড ক্যাপচার্ড বাই পার্সিয়া, এই যে পয়েন্টটা, এটা ভালো করে দেখবে। শাহ আব্বাস কান্দাহারের রুলার ছিল। শাহজাহানের বিদ্রোহ 1616-এ, আবাদ খানের বিদ্রোহ 1626, আর এটাকে বলা হয় ডায়েরি। আরেকটা কথা মনে রাখবে, জাহাঙ্গীরের কথাটা, জাহাঙ্গীরের সময়টাকে আমরা বলেছিলাম গোল্ডেন আর্ট অফ মোগল পিরিয়ড। আর আরেকটা জিনিসও জানবে,
যে ম্যান অফ জাস্টিস বা প্রিন্স অফ আর্ট দুটোই ওনাকে বলা হয়। ম্যান অফ জাস্টিস কেন বলা হতো, যে বলতাম 3 ঘন্টা যে মুহূর্তটা উনি ভালো থাকেন সেখানে উনি সকালবেলা খুব ভালো থাকতেন, মুড খুব ভালো থাকতো। যদি কেউ ঘন্টা বাজিয়ে বলে আমি বিচার পাইনি, আমার রাইট জাস্টিস হোক, তখন উনি ব্যালকনি থেকে এসে লোকটাকে নিচ থেকে বলে দিতেন বলো তোমার কি প্রবলেম, শুনতেন এবং নিখুঁতভাবে জাজ করে দিতে পারতেন উনি অপরাধী না উনি অপরাধী নয়, বা উনি ঠিকঠাক বিচার চাইছেন। এই জন্য ওনাকে বলা হতো ম্যান অফ জাস্টিস। একটা বড় বেল ঘন্টা, সেটা হচ্ছে যমুনা নদীর তীর থেকে পুরো আগ্রা নিজের প্রাসাদে উনি ওই ঘন্টাটা টাঙিয়ে দিয়েছিলেন। একটা ঘন্টা বাজলে পুরো চেন সিস্টেমে ঘন্টাটা ওনার ব্যালকনি থেকে শোনা যেত, তখন উনি এসে ওই লোকটার বিচার করতেন। আচ্ছা, এবারে মনে রাখবে একটা জিনিস, যে জাহাঙ্গীরের উপর একটা বই লেখা হয়েছিল যার নাম হচ্ছে ইকবাল নামাই জাহাঙ্গীরি বা ইকবাল নামা, এটা মুতামাদ খানের লেখা। আর পিয়েত্রে দুরা আর্কিটেকচার, পিয়েত্রে দুরা আর্কিটেকচার জিনিসটা কি, এটা আমি একটা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা দেখেছো গ্রিলের ডিজাইনে হয় এগুলো, এই যে ধরো আমি লাইন ড্রয়িং এ দেখানোর চেষ্টা করলাম। এবার এটা আলপনার মতো বিভিন্ন নকশা রয়েছে, এটাকে বলে পিয়েত্রে দুরা। মনে থাকবে, যেখানে লতা পাতা মানে গাছের ছবিগুলো একটা ডিজাইন থাকে, এগুলো খুব ভালো করে দেখা যায়। সেটা হচ্ছে কোথায়, সেটা হলো ওই আজ থেকে 30 বছর 40 বছর আগের বাড়িতে, তাই না? আমাদের বাড়িটা তৈরি হয়েছিল 1977 সালে। 77 সালে যখন তৈরি হয়, ওর জানলাগুলোর ডিজাইন ওইভাবেই রয়েছে। আমি প্রথমে ভাবতাম বাহ, শিল্পীটা তো দারুণ কাজ করছে। পরে দেখলাম যে এটা হচ্ছে পিয়েত্রে দুরা আর্ট, যে আর্টটা গ্রিলের কাজে খুব ব্যবহার করা হতো। ক্লিয়ার? মেট্রো স্টেশনে গেলেও দেখতে পাবে দেওয়ালের গায়ে এরকম পিয়েত্রে দুরা আর্ট আছে। পিয়েত্রে দুরা ছাড়া আরেকটা ব্যাপার এসেছিল, তার নাম ফ্রেস্কো। 2016 কোশ্চেন দেখবে, বিসিএস এর মেনে আছে। ফ্রেস্কোটা কিরকম বুঝিয়ে দিই। এই যে যেমন দেখতে পাচ্ছ দেওয়ালটা হোয়াইট, এই যে ম্যাপটা, তাই না? এই যে ম্যাপের এই যে ওড়িশা লেখা আছে, ঠিক আছে, এখানে ইন্ডিয়া লেখা আছে, এগুলো কি করা হলো, একটা 3 ডাইমেনশন করে দেওয়া হলো। 3 ডাইমেনশন মানে কিরকম, উঁচু করে দেওয়া হলো। তুমি যখন স্পর্শ করবে দেখবে এই ফ্ল্যাট জায়গাটা থেকে একটু উঁচু হয়ে আছে। যারা আর্টিস্টরা কি করে, আর্টিস্টরা ডাইমেনশনটাকে তৈরি করে পুরোপুরি তোমার লাইট অ্যান্ড শেড, তাই তো, তাই দিয়ে করে, কিন্তু ওরা ডাইমেনশনটাকে ওটা না করে একটা বেরিয়ে আসার জিনিস। যেমন আমি একটা ভালো এক্সাম্পল তোমাকে দিই, এই যে দেখতে পাচ্ছ এখানটায় এই টিউবগুলো, ফ্যানগুলো বা আমাদের এসিগুলো, এই জিনিসটা তো ফ্ল্যাট, তো এটা তো ফ্ল্যাট হওয়ার পর এটা তো ঠিকরে বেরিয়ে এসছে, এরা তো দেওয়ালের মধ্যে আর বন্দি নেই, দেওয়াল থেকে বেরিয়ে এসছে। তাহলে এটা কি হলো, এটা কিন্তু তুমি মনে রাখবে সবসময় ওয়ান কাইন্ড অফ ফ্রেস্কো। তাহলে এবার স্যার একটা প্রশ্ন করবে, স্যার মিনিয়েচার কি? মিনিয়েচার ছবি আঁকতে গেলে প্রথম এবং শেষ কথা হচ্ছে তোমার অ্যানাটমির জ্ঞান 1 নম্বর, আর নইলে পাওয়ার অফ ইমাজিন। কি বললাম, দুটো কথা বললাম, কিন্তু একটা বললাম হচ্ছে পাওয়ার অফ ইমাজিন, তোমার চিন্তা শক্তি কতখানি, আর একটা কি বললাম, তুখোর অ্যানাটমির জ্ঞান। তবে আমি বলে দিই, শিল্পী সেই হয় ওই যে বললাম দুরন্ত ইমাজিন। তুমি অনেক শিল্পীকে দেখবে সে পেন কাগজ ঘষতে 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 তোমার ছবি এঁকে দিচ্ছে, ও কিন্তু আর্টিস্ট নয়, ভুলেও বলবে না ও আর্টিস্ট। এই ও বসে আছে, এ বসে আছে, সে বসে আছে, সবাইকে এঁকে দিল, এই যে কম্পোজিশনে বসে আছে এঁকে দিল, স্যার দুর্ধর্ষ আর্টিস্ট, ও তো কপিস্ট। একটা জিনিস সেটা একদম সার সত্য বসে আছে, ও সেটাকে দেখে কপি করলো না, তাহলে ওর ইমাজিন কোথায়? ওর ইমাজিন তখনই হবে, ওর ইমাজিন যে এই জিনিসটাতে এরকমই নিল, কিন্তু ওর মতো করে জামার রঙগুলো করলো, ঠিক আছে, হাতের ঘড়িটা চেঞ্জ করলো, চোখের চশমাটাকে চেঞ্জ করলো, এবং এই মুখগুলো কিছুটা মিল রেখে কিছুটা ও নিজের মতো করে তৈরি করলো। তুই বুঝতে পারছো লোকটা এই, কিন্তু কোথাও সামথিং ডিফারেন্ট। দেখবে সপ্তর্ষি স্যারের জন্মদিনে যেটা আমাদের শ্বেতা ম্যাডাম যে ছবিটা পাঠিয়েছিল, ঠিক আছে,
সেটা হচ্ছে আমাদের ওই ইয়ের কাজ, মানে ফটোশপের কাজ বা কিছু করে। সেটা তুমি বলে স্যার এই তো পরিশ্রম একদম নেই, কোনো পরিশ্রমই নেই, এটা আপনি আমার ছবি বলছেন কেন? শুধু একটা তো ইমাজিন করেছে, স্যারকে চিনতে পারছি আমি, কিন্তু সামথিং ডিফারেন্ট, স্যারটি অন্যরকম ভাবে এসেছে। এ হচ্ছে আর্টিস্ট, বুঝতে পারলে? হচ্ছে ইমাজিন পাওয়ার। আর অ্যানাটমির জ্ঞানের ছবি হলো, তুমি একটা লোক ভার তুলেছে, মাথার উপরে 6টা ইট তুলে একজন ভদ্রমহিলা যাচ্ছে, তুমি বলে স্যার কি সুন্দর ছবি, স্যার কি সুন্দর ছবি, শ্রমিক দিবসের সেরা ছবি, তুমি বলছো। এটা হচ্ছে তুমি হচ্ছে তোমার মানে মোটা চিন্তা ভাবনা দিয়ে করছো। এবার যে আর্টিস্ট সে দেখবে ও যে ধরেছে ওই কড়াইটা মাথার উপরে বা ইটগুলো ধরেছে, এখান থেকে কটা টিস্যু বেরিয়েছে, শিরাগুলো কটা বেরিয়েছে, ঠিক আছে, হাতের এই জায়গায় ভাঁজগুলো এসছে কিনা, এই জায়গার কড়গুলোর ভাঁজ এসছে কিনা, ঠিক আছে, মুখে চাপ পড়ার পরে এই জায়গাটা কিরকম হয়েছে, কপালের ভাঁজটা ঠিক আছে কিনা, গলার রগটা বেরিয়েছে কিনা, দিস ইজ, সে হচ্ছে একজন প্রত্যক্ষদর্শী, একজন অ্যানাটমির আর্টিস্ট। ঠিক আছে, আমি ছবি আঁকা শিখিনি কিন্তু, বিশ্বাস করো, আমি সবসময় ইমাজিন আর ওই অ্যানাটমি দুটোকে আমি মাথায় রাখতাম, যে এই হলো একটা ছবি আর্টিস্টকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে। এই জিনিসটা বলতে শুরু করলেন জাহাঙ্গীর, যে তোমরা তো ছবি আঁকো, সব কিছু আঁকো, কতখানি ইমাজিন করছো। একটা ছবি আছে, যে ছবিটা লন্ডন মিউজিয়ামে রাখা আছে, সেটা হচ্ছে সারস, ঠিক আছে, সারসের একটা ছবি। সারসের ছবিটাতে ওই ভদ্রলোক অ্যানাটমির জ্ঞান দেখিয়েছিলেন, যে পাখাটা মেলেছে, পাখাটা মেলার পরে একটা পাখি মানুষ দেখলে কি হয়, একটু ভয় তো পায়, আর একটা পাখি কেউ মানুষ দেখছে না, ও নিজের মতো করে পাখাটা মেলেছে, দুটো ডানার দু রকমের ডিফারেন্স দেখেছি, একটা জায়গাতে কাঁপছে, মানে পাখাটা কাঁপছে এরকম মনে হচ্ছে, আর একটা কাঁপাটা মুক্ত হয়ে খুলেছে, যার জন্য ওই যে বললাম ব্রিটিশরা তো ছবি বোঝে, ওই ছবিটা নিয়ে আর ফেরত দেয় না আর্টিস্ট। এই জিনিস জাহাঙ্গীরের অসাধারণ একটা ব্যাপার ছিল, বললাম না, এটাও বুঝতে পারতো। তাহলে ম্যান অফ জাস্টিস আর আর্টের দিকটা জাহাঙ্গীর অদ্বিতীয়। এবার আমরা যেখানটায় চলে যাব সেটা হচ্ছে স্যার আরেক ধরনের ছবি আমরা দেখেছি প্রচুর পরীক্ষার কোশ্চেনে, মিনিয়েচার। স্যার মিনিয়েচার কি? মিনিয়েচার পেন্টিং। মিনিয়েচার পেন্টিং তোমরা দুর্গাপুজোয় দেখতে পাবে, বলে দিই, এই যে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এইখানের এই পোস্টারটার মানে এইখানে একটা কিছু লেখা আছে, এটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তো? এবার বলো তো গোটা দেওয়ালটার তুলনাটাকে ছোট লাগছে না? গোটা দেওয়ালটার তুলনা সুইচ বোর্ডটাকে ছোট লাগছে না? তাহলে এই দুটো ছবি হয়ে যাবে মিনিয়েচার, কিন্তু কখনোই কখনোই এই বোর্ডটা মিনিয়েচার হবে না। এই গোটা দেওয়ালের যা পরিমাপ, তার অন্ততপক্ষে কি বলবো 1/5 হবে এটা, তাই এটা কিন্তু মিনিয়েচার হবে না, এই ম্যাপটাও মিনিয়েচার হবে না, ঠিক আছে। এই গোটা জায়গাটার মধ্যে যদি একটা এই বোতলটার ছবি থাকে, এটা হবে মিনিয়েচার, ছোট। তাহলে মিনি শব্দের অর্থ কি? ক্ষুদ্র, ঠিক আছে। আর আর্কিটেকচারের আচারটা নিল, তাহলে মিনি যোগ আচার, মিনিয়েচার মানে স্মল পিকচার, ছোট ছবি, ঠিক আছে। এই ছোট ছবিও শুরু হয় কার সময়? তোমার জাহাঙ্গীরের সময়। 2016-র আরেকটা কোশ্চেন আমি দেখেছিলাম, মুরাক্কা। মুরাক্কা, মুরাক্কা কি জিনিস, তাই তো? মুরাক্কা আমি বোঝাই। কালকে যখন আমি ঢুকলাম তোমাকে আমি একটা কথা বলেছিলাম রাত্রিবেলা, তুমি তো খেয়াল করোনি। এখন দেখেছো এই যে দরজার পেন্টিংটা, এই দরজার পেন্টিংটা না, দরজার নতুন রং করা হয়েছে, বললাম না? আমি জানো রাজু এই কালারটাকে কি বলে? এই কালারটাকে বলে মুরাক্কা, ঠিক আছে। এটা ওই সময়ের জিনিস যেটা এখনো পর্যন্ত মানুষ বয়ে বেড়াচ্ছে। তুই যখন বাজারে যাবে, এশিয়ান পেন্টসে যাবে, ঘর রং করবো মুখ তুমুক, তখন বললো আচ্ছা ফার্নিচারে রং করবো, কাকা কি রং করলে ভালো হয়? বলে তুমি মুরাক্কাটা নিয়ে যাও। কেন বলে মুরাক্কাটা নিয়ে যাও? মুরাক্কা কালারটা হচ্ছে চকলেটের যে কালারটা, ঠিক আছে, ওটাকে আরেকটু মানে কি বলে উজ্জ্বল করে দাও, তাকে মুরাক্কা কালার বলে। সেই কালারটা কি হলো, প্রচলনটা শুরু হয়েছিল আকবরের একদম শেষ সময়, এবং সেই মুরাক্কা কালারের ফার্নিচারের রঙে ওই মুরাক্কা ইউজ করা হতো, ঠিক আছে।